শহরের একটি ম্যারেজ হল খুব ভালোভাবে সাজানো হয়েছে। সকলে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত আছে, কারণ আজ কাজল এবং পিঙ্কির বিয়ে। কাজল এবং পিঙ্কি বউ সেজে ম্যারেজ হলের রুমে বসে আছে এবং তার বাবা মা পাত্রপক্ষের অপেক্ষা করছে। বড় বোন কাজল তার বিয়ের জন্য অনেক হ্যাপি ছিল। অপরদিকে ছোট বোন পিঙ্কি অনেক দুঃখী হয়ে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল কেউ জোর করে তার বিয়ে দিচ্ছে। দুই বোন বসেছিল, এমন সময় তাদের কয়েকজন বান্ধবী সেখানে আসে। আরে বাহ, তোদের দুই বোনের অনেক ভালো জায়গায় বিয়ে হচ্ছে। শুনেছি পাত্রপক্ষ অনেক ধনী, তাছাড়া তাদের পরিবারের সকলেও নাকি অনেক ভালো। তোদের দুই বোনের তো লটারি লেগে গেল। আরে শিল্পা, এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে মজা করতে শুরু করে দিলি। আজকের দিনে বন্ধুরা মজা করবে না তো কারা করবে? আরে পিঙ্কি, তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? মনে হচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। চুপ কর শিল্পা, আমার সামনে সব বেকার কথা বলিস না। এতই যখন তোর পাত্রপক্ষ পছন্দ হয়েছে, তাহলে আমার জায়গায় বিয়েটা তুইই করে নে। আরে তুই এভাবে রাগ করছিস কেন? একটু আনন্দ করার জন্যই তো বলেছি, আমাদের কথায় কিছু মনে করিস না। তবে তুই এরকম দুঃখী হয়ে বসে আছিস কেন? কি হয়েছে? আমি এখন বিয়ে করে পরের বাড়িতে যেতে চাই না, তাই আমার ভালো লাগছে না। তোরা কি সামান্য ব্যাপারটা বুঝতে পারছিস না? আমি তো ভাবতেই পারছি না এতটা মাথা মোটা কেউ হতে পারে। পিঙ্কির মুখে এরকম কথা শুনে তার সকল বান্ধবীরা রেগে যায়। পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে দেখে পিঙ্কির দিদি কাজল সকলকে শান্ত করে। আরে আরে, তোরা পিঙ্কির কথা কিছু মনে করিস না। তোরা তো জানিস পিঙ্কি ছোটবেলা থেকেই প্রচন্ড রেগে যায়, কিন্তু মনের দিক থেকে সে অনেক ভালো। হয়তো সে অনেক নার্ভাস আছে, তাই মুখে যা আসছে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু মনে করব না। আজ পিঙ্কির বিয়ে, তাই সে যা ইচ্ছে বলতে পারে। ঠিক আছে, চল আমরা সবাই সেলফি তুলি। এরপর সকল বান্ধবীরা সেলফি নিতে শুরু করে দেয়। কিছু সময় পর পাত্রপক্ষ চলে আসে এবং সকলে দুই বউকে নিয়ে মণ্ডপে যায়। এরপর খুব ধুমধাম করে কাজল এবং পিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই মেয়েকে বিদায় জানানোর সময় তাদের মা রচনা বলে, কমলা দিদি, আমার দুই মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। শ্বশুর বাড়িতে এরা কোনো ভুল করলে নিজের মেয়ে মনে করে এদেরকে ক্ষমা করে দিও। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দিদি, আমি এদেরকে নিজের মেয়ের মতো করেই রাখবো। তাছাড়া আমার দুই মা কত সুন্দর দেখতে আর অনেক বুদ্ধিমতীও, এদের উপর আবার রাগ করতে পারি? আপনি শুধু নিজের মেয়েদেরকে আশীর্বাদ করে পাঠিয়ে দিন। আমার আশীর্বাদ সব সময় আমার মেয়েদের সঙ্গেই থাকবে। আমি প্রার্থনা করব তারা যেন সুখে শান্তিতে নিজেদের বিবাহিত জীবন কাটাতে পারে। রচনা কমলা দেবীর সঙ্গে কথা বলতে বলতে বারবার নিজের ছোট মেয়ে পিঙ্কির দিকে তাকাতে থাকে। এরপর দুই বৌমা যখন গাড়িতে উঠতে যাবে, এমন সময় রচনা তার ছোট মেয়ে পিঙ্কির কাছে যায় এবং কানে কানে কিছু কথা বলতে শুরু করে। আমাদের পরিবারের মান সম্মান তোর হাতে আছে পিঙ্কি। শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের মান সম্মান নিয়ে খেলা করবি না। সেই ছেলেটার ব্যাপারে তোর শ্বশুর বাড়ির কেউ কোনোদিনও না জানতে পারে। মায়ের মুখে এরকম কথা শুনে পিঙ্কি কিছু ভাবতে শুরু করে। পিঙ্কি সেই সময়কার কথা ভাবতে থাকে যখন সে ব্যাঙ্গালোরে পড়াশোনা করত এবং অজিত নামের এক ছেলের সঙ্গে তার রিলেশনশিপ ছিল। আরে পিঙ্কি, তুমি চিন্তা করছো কেন? বিয়ে করলে আমি তোমার সঙ্গেই করব। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি জানি অজিত, আমি বাড়িতে তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছি। তুমিও তাড়াতাড়ি নিজের বাড়িতে জানিয়ে দাও। পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিয়ে করে নেব। হ্যাঁ, আমি জানিয়ে দেব। তাছাড়া তুমি তো জানো বিয়ের জন্য আমি কত এক্সাইটেড। তাড়াহুড়ো করে কোনো চাকরি জোগাড় করার চেষ্টা করছি। হ্যাঁ অজিত, আমি জানি। সত্যি আমার কপাল অনেক ভালো যে তোমার মতো ছেলে আমার জীবনে এসেছে। আচ্ছা, এবার আমাকে যেতে হবে। আজ একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। আচ্ছা পিঙ্কি, তোমাকে যে ৫,০০০ টাকার কথা বলেছিলাম সেটা নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, এই নাও টাকা। এরপর পিঙ্কি অজিতের হাতে টাকা তুলে দেয় এবং অজিত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পিঙ্কি অজিতকে খুব ভালোবাসতো, কিন্তু অজিত শুধুমাত্র টাকার জন্যই পিঙ্কির সঙ্গে রিলেশনশিপে ছিল। এরকমই একদিন অজিত যখন একটি হোটেল রুমে এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকা করবে। চাকরির পরীক্ষা দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়ে এসব করছো। আরে পিঙ্কি, তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। আসলে আমি
এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে বাহানা বানাচ্ছ? তোমার যদি একটু লজ্জা থাকতো তাহলে তুমি আমার সামনে দাঁড়াতেই না। পিঙ্কি গাড়ির কাছে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় তার মা ডাকাডাকি করায় সে বাস্তবে ফিরে আসে। আরে পিঙ্কি, পিঙ্কি, তুই কি আমার কথা শুনছিস না? আমার কথা যেন মনে থাকে, শ্বশুর বাড়ির কেউ যেন তোর আগের কথাগুলো জানতে না পারে। রচনা তার মেয়েকে বোঝাতে থাকে। অপরদিকে কাজল এবং পিঙ্কির স্বামী সুরেশ ও রবি অনেক খুশি ছিল। তারা গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। ভাই রবি, আমরা তো বিবাহিত হয়ে গেলাম, এবার নিজের বউদের নিয়ে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো। তুই একদম ঠিক বলেছিস দাদা, আমি তো আগে থাকতে প্ল্যান করে নিয়েছি যে এই বছরে কোন কোন জায়গায় ঘুরতে যাব। অনেকগুলো মেয়েদের রিজেক্ট করার পর মা শেষমেশ আমাদের বিয়ে দিল, না হলে আমি তো ভেবেছিলাম এ জন্মে আমাদের বিয়েই হবে না। হা 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 হা। সুরেশ এবং রবি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে রচনা তার বড় মেয়ে কাজলকে বলে, কাজল, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই সবকিছু সামলে নিতে পারবি। সেখানে গিয়ে নিজের ছোট বোনের দিকে একটু খেয়াল রাখিস। মা, তুমি একদম চিন্তা করবে না। আমরা এমন কিছু করব না যাতে তোমাকে আর বাবাকে অপমানিত হতে হয়। এরপর কাজল এবং পিঙ্কি গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর তারা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। শ্বশুর বাড়িতে তাদের গৃহপ্রবেশের পর তাদের শাশুড়ি কমলা বলে, আজ থেকে আমার দুই ছেলের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম। তাদের ভালোভাবে খেয়াল রাখবে আর নিজেদের বিবাহিত জীবনকে সুন্দর করার চেষ্টা করবে। আচ্ছা, এবারে যাও, তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট করো, হয়তো তোমরা অনেক টায়ার্ড আছো। এরপর সকলে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কমলা যখন হল রুমে বসেছিল, এমন সময় সে নিজের দুই বৌমাকে সেখানে ডাকে। হ্যাঁ মা, বলুন, আমাদের থেকে কোনো কাজ ছিল? আরে বৌমা, আমাদের যত নিয়ম কানুন ছিল সব শেষ হয়ে গেছে। আজ তোমাদেরকে রান্নাঘরে প্রবেশ করতে হবে। আজ সকলের জন্য কি রান্না করবে? মা, আজ আমরা দুজনে গাজরের হালুয়া আর রসগোল্লা তৈরি করব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। যাও, তোমরা গিয়ে রান্নার কাজ শুরু করে দাও। এরপর কাজল পিঙ্কিকে সঙ্গে নিয়ে রান্নাঘরে চলে যায়। রসগোল্লা বানানো একটু কঠিন, তাই ওটা আমি বানিয়ে নিচ্ছি। তুই গাজরের হালুয়াটা বানাতে শুরু করে দে। আরে দিদি, তুমি কি জানো না, ছোটবেলা থেকে আমি কোনোদিনও রান্নাই করিনি, তাহলে গাজরের হালুয়া কিভাবে বানাবো? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। তুই চিন্তা করিস না, আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে কর, হালুয়া তৈরি হয়ে যাবে। গাজরের হালুয়া বানানো অনেক সহজ। এরপর কাজল পিঙ্কিকে বলে দিতে থাকে এবং পিঙ্কি তার কথা মতো গাজরের হালুয়া বানাতে থাকে। এবারে বেশ কিছু সময় পর্যন্ত হালুয়ার দিকে লক্ষ্য রাখ। ফুটতে ফুটতে জল যখন কম হয়ে যাবে সেই সময় চিনি দিয়ে দিস। আমার রসগোল্লা বানাতে দেরি হয়ে যাচ্ছে, আমি সেটা করে ফেলি। কাজল এই বলে রসগোল্লা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময় পর চিনি দেওয়ার সময় হলে পিঙ্কি চিনির পরিবর্তে গাজরের হালুয়াতে লবণ দিয়ে দেয়। দিদি, গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে কিছুটা বের করে নিয়েছি। তুমি রসগোল্লা বানিয়ে নিয়ে এসো, ততক্ষণ আমি এটাই নিয়ে যাচ্ছি। পিঙ্কি এই বলে সেই লবণ মাখানো গাজরের হালুয়া নিয়ে হল রুমে যায়। এই নিন মা, আপনার জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আরে বাহ, দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি 1 মিনিটের মধ্যেই সব হালুয়া শেষ করে ফেলবো। পিঙ্কি যখন তার শাশুড়িকে হালুয়া খেতে দিচ্ছিল, এমন সময় কাজল রান্নাঘরে গাজরের হালুয়া টেস্ট করে দেখে। কাজল হালুয়া টেস্ট করে দেখে অবাক হয়ে যায়। আরে এটা কি? গাজরের হালুয়া তো একদম খারাপ হয়ে গেছে। পিঙ্কি চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি হল রুমে যায়, শাশুড়ি মা একবার এই হালুয়া খেয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এরপর পিঙ্কি তাড়াহুড়ো করে রসগোল্লা নিয়ে হল রুমে যায়, কিন্তু তার আগেই কমলা দেবী হালুয়া টেস্ট করে ফেলে। ছি 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 ছি, এটা কি বানিয়েছো? তুমি কি আমাকে মারার জন্য এরকম হালুয়া বানিয়েছো? হালুয়াতে নুন দিচ্ছ নাকি চিনি, এটাও তোমার জানা নেই? সরি মা, আমার থেকে ভুল হয়ে গেছে। আমি জানতাম না সেটা লবণ, চিনি মনে করে দিয়ে ফেলেছি। সত্যি, আজকালকার বৌমায়েরা কোনো কাজই ভালোভাবে করতে পারে না। আমাকে এত বেকার জিনিস খাওয়ালে যে আমার জিভের স্বাদটাই খারাপ হয়ে গেল। জানি না তোমরা কিভাবে এই সংসারের দেখাশোনা করবে। মা, এসব আমার ভুলের কারণেই হয়েছে।
আমি রসগোল্লা বানানোর জন্য চিনি নিয়েছিলাম আর ভুল করে সেটা অন্য জায়গায় রেখে দিয়েছি, তাই পিঙ্কি চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছে। আমাদেরকে ক্ষমা করে দিন মা। তাছাড়া পিঙ্কি আগে রান্না করতো না, এখানে এসে আপনার মন জয় করার জন্যই রান্না করতে গেছে। এই নিন মা, আপনি রসগোল্লাটা খেয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, দাও দেখি রসগোল্লাটা কেমন হয়েছে। এটাও যদি খারাপ হয় তাহলে আর কিছু বলার থাকবে না। আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি মা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শহরের একটি ম্যারেজ হল খুব ভালোভাবে সাজানো হয়েছে। সকলে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত আছে, কারণ আজ কাজল এবং পিঙ্কির বিয়ে। কাজল এবং পিঙ্কি বউ সেজে ম্যারেজ হলের রুমে বসে আছে এবং তার বাবা মা পাত্রপক্ষের অপেক্ষা করছে। বড় বোন কাজল তার বিয়ের জন্য অনেক হ্যাপি ছিল। অপরদিকে ছোট বোন পিঙ্কি অনেক দুঃখী হয়ে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল কেউ জোর করে তার বিয়ে দিচ্ছে। দুই বোন বসেছিল, এমন সময় তাদের কয়েকজন বান্ধবী সেখানে আসে। আরে বাহ, তোদের দুই বোনের অনেক ভালো জায়গায় বিয়ে হচ্ছে। শুনেছি পাত্রপক্ষ অনেক ধনী, তাছাড়া তাদের পরিবারের সকলেও নাকি অনেক ভালো। তোদের দুই বোনের তো লটারি লেগে গেল। আরে শিল্পা, এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে মজা করতে শুরু করে দিলি। আজকের দিনে বন্ধুরা মজা করবে না তো কারা করবে? আরে পিঙ্কি, তুই এভাবে চুপ করে বসে আছিস কেন? মনে হচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। চুপ কর শিল্পা, আমার সামনে সব বেকার কথা বলিস না। এতই যখন তোর পাত্রপক্ষ পছন্দ হয়েছে, তাহলে আমার জায়গায় বিয়েটা তুইই করে নে। আরে তুই এভাবে রাগ করছিস কেন? একটু আনন্দ করার জন্যই তো বলেছি, আমাদের কথায় কিছু মনে করিস না। তবে তুই এরকম দুঃখী হয়ে বসে আছিস কেন? কি হয়েছে? আমি এখন বিয়ে করে পরের বাড়িতে যেতে চাই না, তাই আমার ভালো লাগছে না। তোরা কি সামান্য ব্যাপারটা বুঝতে পারছিস না? আমি তো ভাবতেই পারছি না এতটা মাথা মোটা কেউ হতে পারে। পিঙ্কির মুখে এরকম কথা শুনে তার সকল বান্ধবীরা রেগে যায়। পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে দেখে পিঙ্কির দিদি কাজল সকলকে শান্ত করে। আরে আরে, তোরা পিঙ্কির কথা কিছু মনে করিস না। তোরা তো জানিস পিঙ্কি ছোটবেলা থেকেই প্রচন্ড রেগে যায়, কিন্তু মনের দিক থেকে সে অনেক ভালো। হয়তো সে অনেক নার্ভাস আছে, তাই মুখে যা আসছে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু মনে করব না। আজ পিঙ্কির বিয়ে, তাই সে যা ইচ্ছে বলতে পারে। ঠিক আছে, চল আমরা সবাই সেলফি তুলি। এরপর সকল বান্ধবীরা সেলফি নিতে শুরু করে দেয়। কিছু সময় পর পাত্রপক্ষ চলে আসে এবং সকলে দুই বউকে নিয়ে মণ্ডপে যায়। এরপর খুব ধুমধাম করে কাজল এবং পিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই মেয়েকে বিদায় জানানোর সময় তাদের মা রচনা বলে, কমলা দিদি, আমার দুই মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। শ্বশুর বাড়িতে এরা কোনো ভুল করলে নিজের মেয়ে মনে করে এদেরকে ক্ষমা করে দিও। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দিদি, আমি এদেরকে নিজের মেয়ের মতো করেই রাখবো। তাছাড়া আমার দুই মা কত সুন্দর দেখতে আর অনেক বুদ্ধিমতীও, এদের উপর আবার রাগ করতে পারি? আপনি শুধু নিজের মেয়েদেরকে আশীর্বাদ করে পাঠিয়ে দিন। আমার আশীর্বাদ সব সময় আমার মেয়েদের সঙ্গেই থাকবে। আমি প্রার্থনা করব তারা যেন সুখে শান্তিতে নিজেদের বিবাহিত জীবন কাটাতে পারে। রচনা কমলা দেবীর সঙ্গে কথা বলতে বলতে বারবার নিজের ছোট মেয়ে পিঙ্কির দিকে তাকাতে থাকে। এরপর দুই বৌমা যখন গাড়িতে উঠতে যাবে, এমন সময় রচনা তার ছোট মেয়ে পিঙ্কির কাছে যায় এবং কানে কানে কিছু কথা বলতে শুরু করে। আমাদের পরিবারের মান সম্মান তোর হাতে আছে পিঙ্কি। শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের মান সম্মান নিয়ে খেলা করবি না। সেই ছেলেটার ব্যাপারে তোর শ্বশুর বাড়ির কেউ কোনোদিনও না জানতে পারে। মায়ের মুখে এরকম কথা শুনে পিঙ্কি কিছু ভাবতে শুরু করে। পিঙ্কি সেই সময়কার কথা ভাবতে থাকে যখন সে ব্যাঙ্গালোরে পড়াশোনা করত এবং অজিত নামের এক ছেলের সঙ্গে তার রিলেশনশিপ ছিল। আরে পিঙ্কি, তুমি চিন্তা করছো কেন? বিয়ে করলে আমি তোমার সঙ্গেই করব। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি জানি অজিত, আমি বাড়িতে তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছি। তুমিও তাড়াতাড়ি নিজের বাড়িতে জানিয়ে দাও। পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিয়ে করে নেব। হ্যাঁ, আমি জানিয়ে দেব। তাছাড়া তুমি তো জানো বিয়ের জন্য আমি কত এক্সাইটেড। তাড়াহুড়ো করে কোনো চাকরি জোগাড় করার চেষ্টা করছি। হ্যাঁ অজিত, আমি জানি। সত্যি আমার কপাল অনেক ভালো যে তোমার মতো ছেলে আমার জীবনে এসেছে। আচ্ছা, এবার আমাকে যেতে হবে। আজ একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। আচ্ছা পিঙ্কি,
তোমাকে যে 5,000 টাকার কথা বলেছিলাম সেটা নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, এই নাও টাকা। এরপর পিঙ্কি অজিতের হাতে টাকা তুলে দেয় এবং অজিত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পিঙ্কি অজিতকে খুব ভালোবাসতো, কিন্তু অজিত শুধুমাত্র টাকার জন্যই পিঙ্কির সঙ্গে রিলেশনশিপে ছিল। এরকমই একদিন অজিত যখন একটি হোটেল রুমে এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকা করবে। চাকরির পরীক্ষা দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়ে এসব করছো। আরে পিঙ্কি, তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। আসলে মানে আমি এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে বাহানা বানাচ্ছ। তোমার যদি একটু লজ্জা থাকতো তাহলে তুমি আমার সামনে দাঁড়াতেই না। পিঙ্কি গাড়ির কাছে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় তার মা ডাকাডাকি করায় সে বাস্তবে ফিরে আসে। আরে পিঙ্কি, পিঙ্কি, তুই কি আমার কথা শুনছিস না? আমার কথা যেন মনে থাকে, শ্বশুর বাড়ির কেউ যেন তোর আগের কথাগুলো জানতে না পারে। রচনা তার মেয়েকে বোঝাতে থাকে। অপরদিকে কাজল এবং পিঙ্কির স্বামী সুরেশ ও রবি অনেক খুশি ছিল। তারা গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। ভাই রবি, আমরা তো বিবাহিত হয়ে গেলাম, এবার নিজের বউদের নিয়ে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো। তুই একদম ঠিক বলেছিস দাদা, আমি তো আগে থাকতে প্ল্যান করে নিয়েছি যে এই বছরে কোন কোন জায়গায় ঘুরতে যাব। অনেকগুলো মেয়েদের রিজেক্ট করার পর মা শেষমেশ আমাদের বিয়ে দিল, না হলে আমি তো ভেবেছিলাম এ জন্মে আমাদের বিয়েই হবে না। হা 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 হা। সুরেশ এবং রবি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে রচনা তার বড় মেয়ে কাজলকে বলে, কাজল, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই সবকিছু সামলে নিতে পারবি। সেখানে গিয়ে নিজের ছোট বোনের দিকে একটু খেয়াল রাখিস। মা, তুমি একদম চিন্তা করবে না। আমরা এমন কিছু করব না যাতে তোমাকে আর বাবাকে অপমানিত হতে হয়। এরপর কাজল এবং পিঙ্কি গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর তারা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। শ্বশুর বাড়িতে তাদের গৃহপ্রবেশের পর তাদের শাশুড়ি কমলা বলে, আজ থেকে আমার 2 ছেলের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম। তাদের ভালোভাবে খেয়াল রাখবে আর নিজেদের বিবাহিত জীবনকে সুন্দর করার চেষ্টা করবে। আচ্ছা, এবারে যাও, তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট করো, হয়তো তোমরা অনেক টায়ার্ড আছো। এরপর সকলে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন কমলা যখন হল রুমে বসেছিল, এমন সময় সে নিজের 2 বৌমাকে সেখানে ডাকে। হ্যাঁ মা, বলুন, আমাদের থেকে কোনো কাজ ছিল? আরে বৌমা, আমাদের যত নিয়ম কানুন ছিল সব শেষ হয়ে গেছে। আজ তোমাদেরকে রান্নাঘরে প্রবেশ করতে হবে। আজ সকলের জন্য কি রান্না করবে? মা, আজ আমরা দুজনে গাজরের হালুয়া আর রসগোল্লা তৈরি করব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। যাও, তোমরা গিয়ে রান্নার কাজ শুরু করে দাও। এরপর কাজল পিঙ্কিকে সঙ্গে নিয়ে রান্নাঘরে চলে যায়। রসগোল্লা বানানো একটু কঠিন, তাই ওটা আমি বানিয়ে নিচ্ছি। তুই গাজরের হালুয়াটা বানাতে শুরু করে দে। আরে দিদি, তুমি কি জানো না, ছোটবেলা থেকে আমি কোনোদিনও রান্নাই করিনি। তাহলে গাজরের হালুয়া কিভাবে বানাবো? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। তুই চিন্তা করিস না, আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে কর, হালুয়া তৈরি হয়ে যাবে। গাজরের হালুয়া বানানো অনেক সহজ। এরপর কাজল পিঙ্কিকে বলে দিতে থাকে এবং পিঙ্কি তার কথা মতো গাজরের হালুয়া বানাতে থাকে। এবারে বেশ কিছু সময় পর্যন্ত হালুয়ার দিকে লক্ষ্য রাখ। ফুটতে ফুটতে জল যখন কম হয়ে যাবে সেই সময় চিনি দিয়ে দিস। আমার রসগোল্লা বানাতে দেরি হয়ে যাচ্ছে, আমি সেটা করে ফেলি। কাজল এই বলে রসগোল্লা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময় পর চিনি দেওয়ার সময় হলে পিঙ্কি চিনির পরিবর্তে গাজরের হালুয়াতে লবণ দিয়ে দেয়। দিদি, গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে কিছুটা বের করে নিয়েছি। তুমি রসগোল্লা বানিয়ে নিয়ে এসো, ততক্ষণ আমি এটাই নিয়ে যাচ্ছি। পিঙ্কি এই বলে সেই লবণ মাখানো গাজরের হালুয়া নিয়ে হল রুমে যায়। এই নিন মা, আপনার জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আরে বাহ, দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি 1 মিনিটের মধ্যেই সব হালুয়া শেষ করে ফেলবো। পিঙ্কি যখন তার শাশুড়িকে হালুয়া খেতে দিচ্ছিল, এমন সময় কাজল রান্নাঘরে গাজরের হালুয়া টেস্ট করে দেখে। কাজল হালুয়া টেস্ট করে দেখে অবাক হয়ে যায়। আরে, এটা কি? গাজরের হালুয়া তো একদম খারাপ হয়ে গেছে। পিঙ্কি চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি হল রুমে যায়। শাশুড়ি মা একবার এই হালুয়া খেয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে।
এরপর পিঙ্কি তাড়াহুড়ো করে রসগোল্লা নিয়ে হলরুমে যায়, কিন্তু তার আগেই কমলা দেবী হালুয়া টেস্ট করে ফেলে। ছি 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 ছি, এটা কি বানিয়েছো? তুমি কি আমাকে মারার জন্য এরকম হালুয়া বানিয়েছো? হালুয়াতে নুন দিচ্ছ নাকি চিনি, এটাও তোমার জানা নেই? সরি মা, আমার থেকে ভুল হয়ে গেছে। আমি জানতাম না সেটা লবণ, চিনি মনে করে দিয়ে ফেলেছি। সত্যি আজকালকার বৌমায়েরা কোনো কাজই ভালোভাবে করতে পারে না। আমাকে এত বেকার জিনিস খাওয়ালে যে আমার জিভের স্বাদটাই খারাপ হয়ে গেল। জানি না তোমরা কিভাবে এই সংসারের দেখাশোনা করবে। মা, এসব আমার ভুলের কারণেই হয়েছে। আমি রসগোল্লা বানানোর জন্য চিনি নিয়েছিলাম আর ভুল করে সেটা অন্য জায়গায় রেখে দিয়েছি, তাই পিঙ্কি চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছে। আমাদেরকে ক্ষমা করে দিন মা। তাছাড়া পিঙ্কি আগে রান্না করতো না, এখানে এসে আপনার মন জয় করার জন্যই রান্না করতে গেছে। এই নিন মা, আপনি রসগোল্লাটা খেয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, দাও দেখি রসগোল্লাটা কেমন হয়েছে। এটাও যদি খারাপ হয় তাহলে আর কিছু বলার থাকবে না। আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি মা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।